আমার নাম মোহিত। প্রত্যেকদিন সকাল হতেই বাড়ি থেকে বেরিয়ে পড়তাম চাকরির খোঁজে। কিন্তু আমার মতো গরিব মানুষদের জন্য ভগবান হয়তো কপালে ভালো কিছু লেখেনি। প্রত্যেকদিন দুঃখী হয়েই বাড়ি ফিরতাম। আর সকালে একটা জায়গায় ইন্টারভিউ ছিল। ভেবেছিলাম এখানে ছোটোখাটো চাকরি পাওয়া যাবে, কিন্তু এখানেও আমাকে রিজেক্ট করে দিয়েছিল। অফিস থেকে বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড রোদ আমার মাথায় এসে পড়ছে, আর গরমে যেন ভেতরটা শুকিয়ে যাচ্ছে। এদিকে রোদের তাপ আর অন্যদিকে কাজের টেনশন, দুটো মিলে আমার প্রায় আধমরা হয়ে যাওয়ার মতো অবস্থা। ওদিকে আমার মা ও বোন বাড়িতে অপেক্ষা করে বসে থাকবে যে আজ হয়তো তাদেরকে আমি ভালো খবর দিব। সেদিন অফিস থেকে বাইরে বেরিয়ে এসে ভাবি, এই দুনিয়ায় সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। শুধু হয়তো আমি একমাত্র ছিলাম যার কপালে কোনো কাজ জোটেনি। বাড়ির সবার দায়িত্ব আমার উপরেই ছিল, যেহেতু আমি বাড়ির বড় ছেলে। বাবা অনেক আগেই মারা গেছেন। একটা বোন আছে যার বিয়েও দিতে হবে। অনেক আশা করে আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম যে আজকে চাকরিটা হয়তো পাওয়া যাবে, কিন্তু সেটাও আমার কপালে জোটেনি। এদিকে তৃষ্ণার্ত হয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছিল, আর কিছুই যেন ভালো লাগছিল না। ভাবলাম ব্যাগ থেকে বের করে জলটা খাই। বোতল বের করে দেখি এক ফোঁটাও জল নেই। এই সময় মাথা যেন কাজ করছিল না। দাঁড়িয়েছিলাম একটা জায়গায়। রোদের তাপ এত বেশি ছিল যে কখনো মাথায় হাত, কখনো বা কপালে হাত দিয়ে রোদটাকে আড়ার চেষ্টা করছিলাম। ও অপেক্ষা করছিলাম একটা অটোরিকশার। কখনো বা আকাশের দিকে তাকিয়ে সূর্যের দিকেই দেখছিলাম। রোদের তাপ ও তৃষ্ণা আর সহ্য করতে না পেরে সামনে একটা জলের ট্যাপ দেখতে পাই এবং সেখানে চলে যায় একটু জল খাওয়ার জন্য। ট্যাপটা খুলতেই দেখি সেখান থেকে এক ফোঁটাও জল বেরোচ্ছে না। ঠিক সেই সময় দেখি আমার চোখের সামনে একটা সুন্দর ফর্সা হাত। সেই হাতে লাল রঙের চুড়ি, হাতে প্রতিটা আঙুলে সোনার আংটি, ও তার হাতে এক বোতল জল। সেই জলের বোতলটা আমার দিকে বাড়িয়ে দিয়েছিল। আস্তে করে তার দিকে তাকাতেই দেখি খুব সুন্দর দেখতে একটি মহিলা। তাকে দেখেই আমি বুঝে গেছিলাম সে খুব ভালো ঘরের এবং বড়লোক ফ্যামিলি থেকে বিলং করে। মহিলাটি খুব সুন্দর দেখতে, কিন্তু আমি আন্দাজ করেছিলাম তার বয়স 40 বছর হবে। কিন্তু সে খুব সুন্দর ছিল, নিজেকে খুব ফিট রেখেছিল। সে আমাকে জলের অফারটা করলো এবং বলল, অনেকক্ষণ থেকেই তোমাকে দেখছিলাম, তুমি জলের খোঁজ করছিলে, তাই ভাবলাম তোমাকে একটু জল দিয়ে সাহায্য করি। আমি এত বেশি তৃষ্ণার্ত ছিলাম, আর বেশি কিছু না ভেবে ওনার কাছে জলটা নিয়ে খেয়ে নিই। জলটা খাওয়ার পরে আমাকে অনেকটা ভালো লাগছিল। ঠিক সেই সময় দেখি একটা অনেক দামি 4 চাকা থেকে ড্রাইভার নেমে এসে ওই মহিলাটির হাতে কিছু একটা দেয়। তখন বুঝতে পারি ওই দামি গাড়িটা এই মহিলারই হবে। জলটা খাওয়ার পরে ওনাকে আমি ধন্যবাদ জানাই এবং সেখান থেকে বেরিয়ে পড়ি, কারণ আমার মা ও বোন বাড়িতে অপেক্ষা করছিল আমার জন্য। আমার পকেটে মাত্র 200টা টাকা ছিল। ভেবেছিলাম হেঁটে যাব, তাহলে কিছুটা টাকা বাঁচাতে পারবো। আমি প্রত্যেক দিন বাজারঘাট করে কিনে নিয়ে যেতাম। তারপর তারা রান্নাবান্না করত। আমার মা অসুস্থ থাকার জন্য কোনো কাজবাজ করতে পারতো না। আমার বোন আমাদের জন্য রান্নাবান্না করত এবং বাড়ির সমস্ত কাজকর্ম করত। আমার খুব আফসোস হতো নিজের উপরে যে আমার বোন ও মায়ের জন্য আমি কিছুই করতে পারছি না এবং আমার মাকে ভালো ডাক্তারও দেখাতে পারছি না। টাকার অনেক অভাব ছিল আমাদের। এই মহিলাটি জানি না কেন আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে কেটে পড়ি। কিছুক্ষণ যাওয়ার পরে যখন ফাঁকা গলির দিকে ঢুকে পড়ি, তখন মনে হয় কেউ যেন আমার পেছন করছে। কোনো দিকে না তাকিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে তাড়াতাড়ি হাঁটা শুরু করি। ঠিক সেই সময় দেখি ওই সুন্দর মহিলাটি আমার পেছনে আসছে। তখন আমি ভেবেছিলাম ওনারও হয়তো এদিকেই বাড়ি হবে, কিন্তু উনি যখন আমার পাশে এসে দাঁড়ান তখন ওনাকে দেখে রীতিমতো চমকে যায় এবং জিজ্ঞেস করি, ম্যাডাম, আপনি আমার পেছন কেন করছেন? এবার কি আপনাকে জলের দামটা দিতে হবে? জল দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ বলেছি। আমি ওনার অঙ্গিভঙ্গি দেখে বুঝতে পেরেছিলাম উনি নিজের নিয়ত খারাপ করছেন আমার প্রতি। তখন উনি আমার দিকে মুচকি হাসেন এবং আমার সামনে এসে দাঁড়ান। ও একটা এনভেলপ বের করে আমার হাতে দেন। এনভেলপটা খুলতেই দেখি সেটার মধ্যে অনেকগুলো টাকা ভরা আছে। উনি তখন বলেন, এতে অনেকগুলো টাকা আছে, প্রায় 5 লক্ষ। তুমি যদি আমার একটা কাজ করো তাহলে এই 5 লক্ষ টাকার মালিক তুমি হবে। 5 লক্ষ টাকার কথা শুনে আমার মনে খুব আনন্দ হয় এবং ভাবতে থাকি, এই 5 লক্ষ টাকা পেয়ে গেলে আমাদের সব অভাব দূর হয়ে যাবে। মাকে ভালো জায়গায় ডাক্তার দেখাতে পারবো এবং এই টাকা দিয়ে আমি কোনো ছোটোখাটো ব্যবসাও করে নিতে পারবো। প্রথমে আমি ভয় পেয়েছিলাম যে এই 5 লক্ষ টাকার বিনিময়ে উনি আমাকে যদি কোনো খারাপ কাজ করতে বলেন, কারণ আমি ওই ধরনের ছেলেই ছিলাম না। খুব সৎ ছিলাম, কোনো বেআইনি কাজ করতে পছন্দ করতাম না।
আমি মনে মনে ভেবে নিয়েছিলাম উনি যদি কোনো খারাপ কাজ বা বেআইনি কাজ করতে বলেন তাহলে কিন্তু বারণ করে দেব। কোনো বেআইনি কাজ করার থেকে গরিব থাকাটাই ভালো। আমার মা আমাকে সবসময় ভালো শিক্ষা দিয়েছিলেন। আমি ওনাকে জিজ্ঞেস করি এই টাকার বিনিময়ে আমাকে তাহলে কি কাজ করতে হবে। উনি তখন বলেন, এই রাস্তায় দাঁড়িয়ে কিছুই বলতে পারবো না, তুমি আমার সঙ্গে হোটেলে এসো। উনি আমার আগে আগে হাঁটেন এবং আমি ওনার পেছন পেছন হাঁটি। তারপর মহিলাটি একটা অনেক বড় হোটেলে নিয়ে ঢুকে যায়। সেখানে একটা সিটে আমরা বসে পড়ি। মহিলাটি ওয়েটারকে ডেকে কফির অর্ডার দেন। তখন ওনার মোবাইলে রিং বাজে এবং উনি ফোনে কথা বলা শুরু করেন। আমি তখন এদিক ওদিক তাকিয়ে হোটেলটা দেখি এবং হোটেলটা অনেক সুন্দর ও অনেক বড় ছিল। এখানে সব বড়লোকেরাই খাবার খেতে পারবে। আমার মতো গরিব মানুষ এখানে খাবার খাওয়া তো দূরের কথা, এটার পাশ দিয়ে যাওয়ারও সামর্থ্য ছিল না। মহিলাটির ফোনে কথা বলার পরে আমাকে বলেন, যদি তুমি এই 5 লক্ষ টাকার মালিক হতে চাও তাহলে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। আমি ওনাকে জিজ্ঞেস করি কি কাজ। উনি তখন বলেন, আমার মেয়ের সঙ্গে তোমাকে এক রাত কাটাতে হবে। মহিলাটির কথা শুনে আমি বলেছিলাম, আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি কি মনে করেন আমি এত বাজে ছেলে? আমি এইসব নোংরা কাজ করতে পারবো না। উনি আবার এই এনভেলপ থেকে অনেকগুলো টাকা বের করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসেন আর বলেন, এই টাকা দিয়ে আমি অনেক ছেলে পেয়ে যাব এবং তোমার থেকে অনেক ভালো ছেলে পেয়ে যাব। অনেক ইয়াং ছেলের লাইন লেগে যাবে। তুমি বেকার ছিলে তাই ভেবেছিলাম তোমার কাছে কোনো কাজ নেই, তাই তোমাকে এই অফারটা দিয়েছিলাম। আর তুমিও তো অনেক হ্যান্ডসাম। তুমি যদি এই কাজটা না করো তাহলে তোমার হাত থেকে 5 লক্ষ টাকা বেরিয়ে যাবে। আমার তখন টাকার দিকে নজর যায় এবং বাড়ি ব্যাপারে ভাবতে থাকি। বুঝতে পারছিলাম না কি করব। এদিকে আমার টাকার অভাব আর অন্যদিকে এত বাজে একটা কাজের অফার পেয়েছিলাম যেটা কিনা আমার করা সম্ভব ছিল না। আবার ভাবলাম যদি না করি তাহলে আমার বাড়ির অভাব কোনোদিনই দূর হবে না এবং আমার মায়ের চিকিৎসাও করাতে পারবো না ও আমার বোনের বিয়েও কোনোদিন দিতে পারবো না। আমার ঘাড়ে অনেকগুলো দায়িত্ব ছিল। ওই 5 লক্ষ টাকার দিকে তাকিয়ে আমি মহিলাটির কথা শুনে রাজি হয়। উনি তখন বলেন, খুব ভালো, আমি জানতাম তুমি এই কাজটা করার জন্য রাজি হবে। আসলে আমার মেয়ের কালকে জন্মদিন। আমার মেয়ে ইয়াং ছেলেদের সঙ্গে রাত কাটাতে পছন্দ করে, তাই আমি চাই কালকে ওকে খুব ভালো একটা গিফট দিব এবং গিফট হিসাবে আমি চাই তুমি আমার মেয়ের সঙ্গে কাল রাত কাটাবে এবং আমার মেয়ে অনেক খুশি হবে। মহিলাটির কথা শুনে আমি অনেক বেশি অবাক হয়েছিলাম। এরকম মা আমি কোনোদিনই দেখিনি, যে কিনা নিজের মেয়ের সঙ্গে আমাকে এক রাত কাটাতে বলছে। আমি ঠিক বুঝতে পারছিলাম না এই মহিলাটি কেমন ধরনের মা, যে কিনা নিজের মেয়ের গিফটের হিসেবে আমাকে এক রাত কাটাতে বলেছিল। আমি যখন কাজটা করতে রাজি হয়ে যাই উনি আমাকে অ্যাডভান্স হিসাবে 50,000 টাকা দিয়ে দিলেন এবং ফোন নাম্বার ও বাড়ির অ্যাড্রেসটাও দিয়েছিলেন। আমি তখন সেখান থেকে বেরিয়ে যাই। বেরোনোর সময় হোটেল থেকে ভাত তরকারি কিনে নিয়েছিলাম এবং অনেকগুলো গ্রসারি কিনেছিলাম। বাড়িতে তেল চাল ডাল সব শেষ হয়ে গেছিল। ভাবলাম এতগুলো টাকা দিয়ে অনেক খাবারের জিনিস হবে, তাই অনেকগুলো আমি মুদির জিনিসও কিনে বাড়ি চলে আসি। মায়ের জন্য অনেকগুলো ফলমূল কিনে নিয়ে এসেছিলাম। বাড়িতে এসে মাকে জানিয়েছিলাম আমার চাকরি লেগেছে এবং মা ও বোন খুব খুশি হয়েছিল। তারা দিনরাত আমার জন্য ভগবানের কাছে এই চাকরির জন্য প্রার্থনা করত। তারা জানতো না আমি কি চাকরি পেয়েছি। ভেবেছিলাম এই কথাগুলো মাকে পরে বলে দিব। কাজটা যদি ঠিকঠাক হয়ে যায় তারপর মাকে সব সত্যি কথা বলে দিব। সেদিন রাতের বেলা মহিলাটিকে ফোন করেছিলাম। উনি আমাকে রাতের বেলা ফোনে সব বুঝিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন কাল সকালে ওনার বাড়ি যেতে হবে এবং রাতের বেলা কাজটা করতে হবে। কাজটা হওয়ার পরে উনি আমাকে সম্পূর্ণ টাকা দিয়ে দেবেন। পরের দিন সকালবেলা আমি রেডি হয়ে স্নান করে বেরিয়ে পড়ি। মাকে বলেছিলাম অফিসে যাচ্ছি। মা আমার জন্য খুব খুশি হয়েছিল। মনে একটা ভয় ছিল এবং আনন্দও হচ্ছিল। আজ কাজটা ঠিকঠাক হয়ে গেলে 5 লক্ষ টাকা আমি হাতে পেয়ে যাব। তারপর একটা অটোরিকশা করে আমি মহিলাটির বাড়ির দিকে রওনা দিই এবং সেই অ্যাড্রেসে চলে আসি। অটো থেকে নেমে সামনে যে বাড়িটি ছিল সেটি কোনো রাজপ্রাসাদের থেকে কম ছিল না। বিশাল বড় বাড়ি। বাড়ির সামনে দাঁড়িয়ে আমি ওই মহিলাটির দেওয়া ফোন নাম্বারে ফোন করি। উনাকে ফোন করে জানাই আমি উনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। মহিলাটি তখন বলে, তুমি বাড়ির বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভিতরে চলে এসো। বাড়ির ভেতরে ঢুকতেই আমি হাঁ করে বাড়িটাই ঘুরে ঘুরে দেখছিলাম। এত সুন্দর বাড়ি এর আগে কখনো দেখিনি। তারপর ওই মহিলাটি একটা চাকরকে বলে আমাকে একটা ঘরে নিয়ে যায়। সেদিন সারাদিন আমি ওই ঘরের ভিতরেই ছিলাম এবং বিভিন্ন রকমের খাবার দাবার চাকরটি এনে দিচ্ছিল। আমার মাথায় তখন বিভিন্ন ধরনের কথা ঘুরছিল।
তারপর ভাবলাম উনি যখন নিজেই তার মেয়ের সঙ্গে এরকম করতে বলছেন তাহলে আমার কি অসুবিধে। আমার একবারের জন্য মনে হয়েছিল এরকম নোংরা কাজ আমি কি করে করতে পারি। আবার অন্যদিকে ভাবছিলাম কাজটি করে নিলে 5 লক্ষ টাকা পেয়ে যাব। এই ভাবতে ভাবতে আমার সারাদিন কেটে যায় এবং রাত হয়ে যায়। ওই মহিলাটি তখন ঘরের ভিতরে এসে আমাকে বলে, তোমাকে আমার মেয়ের সঙ্গে ভালোভাবে সম্পর্ক তৈরি করতে হবে, এটার জন্যই 5 লক্ষ টাকা দেব এবং এই কাজটা তুমি ভালোভাবেই করবে, নইলে 1 টাকাও পাবে না। আমি তখন মাথা নড়িয়ে বলে দিই ঠিক আছে। আমিও সকাল থেকে এই কাজের জন্যই বসেছিলাম। আমারও একটা ফিলিংস বলে কিছু ছিল। যখন আমি নিজেকে প্রিপেয়ার করে নিয়েছিলাম তাই আমারও ইচ্ছে হয়েছিল। আমিও সকাল থেকে নিজের ফিলিংসটাকে কন্ট্রোল করেছিলাম, কারণ আমিও একটা মানুষ। সেদিন রাত্রেবেলা মহিলাটি আমাকে নিয়ে যায় তার মেয়ের ঘরে। ঘরের দরজা খুলতেই আমাকে ভেতরের দিকে ঠেলে দেয় এবং দরজাটি লক করে চলে যায়। ভেতরে ঢুকতেই দেখি বিছানায় মেয়েটি শুয়ে আছে। সুন্দর ফুটফুটে চেহারা, অনেক লম্বা চুল। মেয়েটির সৌন্দর্য দেখেই তো আমি মুগ্ধ হয়ে গেছিলাম। মেয়েটি এতটাই সুন্দর ছিল, অনেকক্ষণ আমি তার দিকেই তাকিয়েছিলাম এবং তার মুখের দিকে তাকিয়ে ভাবছিলাম আমি এই নোংরা কাজটা কি করে করতে পারি। তারপর মনে পড়ে 5 লক্ষ টাকার কথা। কাজটা করলেই আমি 5 লক্ষ টাকা পেয়ে যাব। এত সুন্দর মেয়ে দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। তারপর আমি মেয়েটাকে দেখে আর কন্ট্রোল করতে পারিনি। আমি নিজের কাজ সেরে নিই। তারপর 2 ঘন্টা পরে শার্টের বোতাম লাগাতে লাগাতে দরজার বাইরে বেরিয়ে আসি। শার্টের বোতাম লাগানো দেখে মহিলাটি খুশি হয়ে জিজ্ঞেস করে কেমন লাগলো আমার মেয়ের সঙ্গে মজা করে। আমি তখন লজ্জা পেয়ে মুচকি হেসে বললাম খুব ভালো। তারপর উনি 5 লক্ষ টাকা দিয়ে বলেন আর কোনো দিন ভুল করেও এই বাড়িতে আসবে না। আজকের পর থেকে তুমি আমাকে জানো না আর আমিও তোমাকে জানি না এবং আমাদের বাড়ির আশেপাশেও ভুল করে আসবে না। চলে যাও এখান থেকে। 5 লক্ষ টাকা হাতে পেয়ে আমি বাড়ি ফিরে চলে আসি। বাড়ি এসে মাকে সব সত্যি কথা বলে দিই এবং তার পরের দিন ওই মহিলাটির মেয়ে, যার নাম ছিল অঞ্জলি, পরের দিন সকালবেলা অঞ্জলিকে ফোন করি। অঞ্জলি চুপচাপ নিজের বাড়ি থেকে বেরিয়ে আসে এবং আমি তাকে নিয়ে কোর্টে চলে যাই। কোর্টে গিয়ে তার সঙ্গে বিয়ে করে নিই। আসলে সেদিন যখন তাদের বাড়ি গিয়েছিলাম কাজটা করার জন্য, তখন অঞ্জলির চেহারা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম, কিন্তু তার চেহারার নম্রতা দেখে আমি এই নোংরা কাজ করতে পারিনি। মেয়েটার প্রতি আমার খুব মায়া হয়েছিল এবং তাকে উঠানোর পরেও যখন সে ওঠেনি তখন আমি বুঝতে পেরেছিলাম এখানে কিছু একটা গণ্ডগোল আছে। আমাকে বলা হয়েছিল অঞ্জলি নাকি ইয়াং ছেলেদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে ভালোবাসে। তাহলে সে ঘুমিয়ে কেন ছিল? আমি বুঝতে পেরেছিলাম কিছু তো একটা ব্যাপার আছে। হয়তো এই মেয়েটিকে অজ্ঞান করা হয়েছে, কারণ আমার অনেক উঠানোর পরেও মেয়েটা যখন ওঠেনি তখন আমি ঘরের মধ্যে ঘোরাঘুরি করছিলাম এবং কোনো কিছু একটা উপায় বের করার চেষ্টা করছিলাম। ঠিক সেই সময় ঘরের টেবিলে রাখা একটা ডায়েরির মধ্যে আমার নজর পড়ে। ওই ডায়েরিটা হাতে নিতেই দেখি ডায়েরির উপরে অঞ্জলি নাম লেখা আছে। আমি ধারণা করে নিয়েছিলাম হয়তো এই মেয়েটির নাম অঞ্জলি হবে। ডায়েরিটা খুলে দেখি অনেক কিছু লেখা আছে, যেটা পড়ার পরে আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল। ওই ডায়েরিতে লেখা ছিল আমার নাম অঞ্জলি। আমার বয়স যখন 14 বছর তখন আমার মা মারা যায়। এই মহিলাটি আমার সৎ মা। আমার সৎ মা কোনোদিনই আমাকে ভালোবাসা দেয়নি। এই বাড়িটা আমার নামে আছে। আমার মায়ের মারা যাওয়ার পরে বাবার বিজনেস খুব খারাপ অবস্থা হয়েছিল। বাবা শোকে চলে গেছিল। আমার বাবা অনেক বড় একজন বিজনেসম্যান ছিলেন। আমার জন্মদিনে উনি এই বাড়িটা আমাকে গিফট করেছিলেন এবং আমার নামে এই বাড়িটা করে দিয়েছিলেন। বাবা আমার মাকে খুবই ভালোবাসতেন। অনেক চেষ্টা করেছিলেন আমার মাকে বাঁচানোর, কিন্তু পারেননি। মায়ের মারা যাওয়ার পরে বাবা অনেক একা হয়ে গেছিল এবং ডিপ্রেশনে চলে গেছিল। আমি তো আমার মাকে হারিয়ে দিয়েছিলাম। এবার বাবার এরকম অবস্থা দেখে আমি বুঝতে পারছিলাম না কি করব। মাকে তো হারিয়ে ফেলেছিলাম, বাবার কিছু হয়ে গেলে আমার জীবনটাই শেষ হয়ে যেত। মায়ের চলে যাওয়ার পরে বাবা এত বেশি ডিপ্রেশনে চলে যায় যে উনি নিজের হাত থেকে নিজের এত বড় বিজনেসটাকে নষ্ট করে দেন। এই বাড়িটা ছাড়া বাবার সব প্রপার্টি নষ্ট হয়ে যায়। আমার মায়ের মারা যাওয়ার পরে প্রায় 5-6 বছর পরে উনি দ্বিতীয় বিয়ে করেন, যদিও বা উনি বিয়ে করতে চাননি। আমি বাবাকে বলেছিলাম উনি আরেকটা বিয়ে করলে আমার মা আসবে এবং উনি লাইফ পার্টনার পেয়ে যাবেন, তার জীবনের একাকিত্বটা মিটে যাবে। তারপর উনি ধীরে ধীরে নিজের ব্যবসার দিকে আবার ফিরে আসেন। আমার বাবার তার নিজের বন্ধুর বোনকে বিয়ে করেছিল। ওই মহিলাটি প্রথমে একবার বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে তার ডিভোর্স হয়ে যায়। তারপর আমার বাবার সঙ্গে ওই মহিলাটির দ্বিতীয় বিয়ে হয়। আমার সৎমা কোনোদিনই আমাকে ভালোবাসা দেয়নি। উনি চেয়েছিলেন বাবা যাতে আমাকে খারাপ চোখে দেখে ও আমাকে এই বাড়ি থেকে যাতে বের করে দেয়। আমার সৎমা সবসময় আমার ব্যাপারে বাবাকে মিথ্যা কথা বলতেন, যাতে বাবা বিরক্ত হয়ে আমাকে এই বাড়ি থেকে বের করে দেন। উনি এমনভাবে আমার ব্যাপারে বাবাকে বলতেন, বাবা কখনো কখনো বা বিশ্বাস করে নিতেন আমার সৎ মায়ের কথা। বাবার সামনে আমার সৎ মা খুবই ভালো ব্যবহার করত
এবং বাবার যাওয়ার পরে আমার উপরে মারধর শুরু করতো। ভেবেছিলাম মায়ের যাওয়ার পরে আবার আমি মা পাবো, কিন্তু এই মহিলাটি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিল। এই মহিলাটি আমার ব্যাপারে উল্টোপাল্টা কথাবার্তা সবসময় আমার বাবাকে বলতো। এই ঘরের মধ্যে আমাকে বন্দি করে রেখেছিল এই মহিলাটি। এখন তো আমার বাবা সৎ মায়ের কথা বিশ্বাস করেন। আমার সৎমা চাইছেন এই বাড়ি থেকে আমাকে যাতে বের করে দেয় এবং নিজের নামে এই বাড়িটা করে নিতে, কিন্তু আমি এই বাড়িটা কখনোই ওনার নামে হতে দিব না। ডায়েরির সব কথা পড়ার পরে আমি বন্ধ করে রেখে দিই। তারপর অঞ্জলিকে আস্তে করে উঠানোর চেষ্টা করি। টেবিলে একটা গ্লাসের মধ্যে জল ছিল। ওই জলটা হাতে নিয়ে যেমন তেমন করে জলের ছিটা দিয়ে ওঠানোর চেষ্টা করি। মেয়েটা অনেক কষ্ট করে ওঠে এবং আমাকে দেখতেই ভয় পেয়ে যায়। বিছানায় উঠে বসে বলে, আপনি কে? আমার ঘরের মধ্যে আপনি কি করছেন? এবং অঞ্জলি কান্নাকাটি শুরু করে দেয়। আমি তার মুখে হাত দিয়ে বলি, অঞ্জলি, তুমি ভয় পেও না। আমি তোমার ব্যাপারে সব কিছু জেনে গেছি। তুমি একদম ভয় পাবে না। আমি তোমার সঙ্গেই আছি। আমি তোমার হেল্প করব। তোমার এই ডায়েরিটা আমি পড়ে নিয়েছি। তখন অঞ্জলিকে সব সত্যি কথা বলে দিই যে তার সৎ মা আমাকে কিসের জন্য এখানে পাঠিয়েছে। আমি অঞ্জলিকে বললাম, তোমার মা তোমার সাথে সম্পর্ক করার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন। তার বিনিময়ে আমাকে 5 লক্ষ টাকা দিবে বলেছেন, কিন্তু আমি তোমার সঙ্গে কিচ্ছু করিনি। আমি তোমার সাহায্য করব। অঞ্জলি তখন বলেছিল, ছি, এই মহিলাটি আমার সঙ্গে আর কি কি করবে, এবং সে অনেক বেশি কাঁদতে থাকে। আমি তাকে বলেছিলাম, তুমি কালকে যেমন করে হোক তোমার বাড়ি থেকে বেরোবে। আমি তোমাকে নিয়ে কোর্টে চলে যাব এবং আমরা দুইজনে কোর্ট ম্যারেজ করে নিব। তার পরের দিন যখন অঞ্জলির সৎমা আমাকে ফোন করে বলেছিল যে তুমি কাজটা অনেক ভালো করেছো, আসলে সেদিন আমার প্ল্যান অনুযায়ী যখন অঞ্জলি রুম থেকে বেরিয়ে এসে তার সৎমাকে বলে তার শরীর নিয়ে কেউ খেলা করেছে, তখন তার সৎমা খুশি খুশি আমাকে ফোন করেছিল এবং বলেছিল, তুমি খুব ভালো কাজ করেছো, আর যদি টাকার দরকার হয় তাহলে আমাকে জানাবে, আমি তোমাকে আরও টাকা পাঠিয়ে দিব, কিন্তু আমার সঙ্গে দেখা করার চেষ্টা করবে না। ও ভুল করেও আমাদের বাড়িতে আর আসবে না। আমার সঙ্গে যোগাযোগ করার হলে ফোনে যোগাযোগ করবে। অঞ্জলির সৎমা যখন আমাকে ফোন করেছিল তখন এইসব কথা আমি ভয়েস রেকর্ডিংয়ে রেকর্ড করে রেখেছিলাম, যাতে প্রমাণ হিসাবে অঞ্জলির বাবাকে দেখাতে পারি। তার পরের দিন যখন অঞ্জলির সঙ্গে আমি কোর্ট রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়েছিলাম, তারপরে অঞ্জলির সঙ্গে আমিও তাদের বাড়ি চলে যাই। আসলে অঞ্জলির বাবা বেশ কিছুদিনের জন্য ব্যবসার কাজে বাইরে রাজ্যে ছিল। সেই সময় অঞ্জলির মা অঞ্জলিকে বদনাম করতে চেয়েছিল। আজ সকালে অঞ্জলির বাবা বাড়ি ফিরে এসেছে। অঞ্জলির সঙ্গে বিয়ে করার পরে তাদের বাড়ি চলে আসি। ওদিকে আমার মা ও বোনের এই বিয়েতে কোনো আপত্তি ছিল না, কারণ অঞ্জলি একটা ভালো মেয়ে ছিল। আমি প্রথম দিনই অঞ্জলির প্রেমে পড়ে গেছিলাম। অঞ্জলিও এটা খুব ভালো করে জানতে পেরেছিল আমার জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো তাহলে তার সুযোগের সদ্ব্যবহার করে টাকা নিয়ে সেখান থেকে উধাও হয়ে যেত, কিন্তু আমি এরকম কাজ করিনি। তাই অঞ্জলিও আমাকে মনে মনে পছন্দ করেছিল। আমি গরিব হলেও সৎ ছিলাম। সেদিন বিয়ে করে এসে অঞ্জলির বাবাকে সব সত্যি কথা বলে দিয়েছিলাম এবং ভয়েস রেকর্ডিংটা তার বাবাকে শুনিয়ে দিয়েছিলাম। ভয়েস রেকর্ডিংটা শোনার পরে অঞ্জলির বাবা অঞ্জলির সৎমাকে বাড়ি থেকে বের করে দেয় এবং অঞ্জলিকে বুকে জড়িয়ে ধরে এবং আমাকেও নিজের জামাই রূপে অ্যাকসেপ্ট করে নেয়, আর বলে, এইসব কথা আগে বললে তোমাদের দুইজনের বিয়ে অনেক বড় করেই দিতাম। যা হওয়ার তা তো হয়ে গেছে, কিন্তু এবার তোমাদের বিয়ের অনুষ্ঠানটা অনেক বড় করে হবে। অঞ্জলি আমার একমাত্র মেয়ে। তার সৎমায়ের কথা শুনে আমিও অঞ্জলির সঙ্গে খারাপ ব্যবহার করেছি। তারপর আমাদের বিয়ের অনুষ্ঠানটা অনেক বড় করে হয় এবং আমরা এখন অনেক ভালো আছি। আমার মা ও বোন খুব খুশি ছিল। আমার বোনের ভালো জায়গায় বিয়ে দিতে পেরেছি। আমার মায়ের ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করতে পেরেছি। আমি আর অঞ্জলি এখন অনেক সুখে আছি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। আজকের মতো এখানেই, ধন্যবাদ।